আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির জোটে যা বললেন সোহেল রানা। ঢাকা ১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা। ১.৫ যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান। জামায়াতের ১০ দলীয় জোটে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা। ফের শাহবাগ অবরোধ, ইনকিলাব মঞ্চির। বিপিএলে রংপুরের উড়ন্ত সূচনা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটে যা বললেন সোহেল রানা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াতে ইসলামীর সাথে জোট করার ফলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি দুই মুক্তিযোদ্ধা মেজর অবসর আখতারুজ্জামান এবং কর্নেল অলি আহমেদও জামায়াতের সাথে যোগ দিয়েছেন। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা সোহেল রানা। তিনি বলেছেন, সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানিয়েছিলি। যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তার পোস্টের কমেন্ট বক্স থেকে পরিষ্কার হয়ে গেছে যে তিনি এনসিপিকে ইঙ্গিত করছেন। অন্য একটি পোস্টে সোহেল রানা আখতারুজ্জামান ও অলি আহমেদকে জামায়াতে যোগ দেওয়ার জন্য তীব্র সমালোচনা করেছেন। তিনি তাদের নাম উল্লেখ করে লিখেছেন, আখতারুজ্জামান, অলি আহমেদ, ধিক তোমাদের দুজনকে। সোহেল রানা মুক্তিযোদ্ধা এবং ছাত্র নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং ওরা ১১ জন ১৯৭২ ছবিটি প্রযোজনা করেন, যেখানে মুক্তিযোদ্ধাদের অভিনয় করানো হয়েছিল। তার এই সমালোচনামূলক মন্তব্য এখন রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন সোহেল রানা তার মন্তব্যের মাধ্যমে শুধু রাজনৈতিক সমালোচনা করছেন না, বরং গণমাধ্যম ও জনগণের সামনে এনসিপি নেতাদের পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। ঢাকা ১৫ আসন জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা ১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ২৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জামায়াতে আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর কাছে এসব মনোনয়নপত্র হস্তান্তর করা হয়। এ সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, জোটগতভাবে নির্বাচন করা হলেও প্রতিটি শরিক দল নিজস্ব প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি সহ ১০টি রাজনৈতিক দল আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে এবং খুব শিগগিরই আরও একটি দল এই জোটে যুক্ত হতে পারে। পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। ১.৫ যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান। ১.৫ যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২৯ ডিসেম্বর বিকাল ৩:৩০টায় গুলশানের বাসা থেকে তার গাড়িবহর সেখানে পৌঁছায়। তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে ৪টে বেজে যায়। এ সময় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলটির শীর্ষ নেতারা। তার নামে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। নয়াপল্টনে তার আগমনকে কেন্দ্র করে নেওয়া কঠোর নিরাপত্তা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এখানে কোনো নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।
জামায়াতের 10 দলীয় জোটে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা গণ অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার ২৮ ডিসেম্বর রাতে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় সূত্রের দাবি, জোট ভিত্তিক সমঝোতার আওতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এনসিপির একাধিক নেতা নির্বাচনে অংশ নিতে পারেন। 10 দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে কয়েকটি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। সূত্রগুলো জানায়, ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম, ঢাকা 9 আসনে জাবেদ রাসিন, ঢাকা 20 আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন, ঢাকা 19 আসনে দিলশানা পারুল এবং ঢাকা 8 আসনে নাসির উদ্দিন পাটোয়ারির নাম আলোচনায় রয়েছে। এছাড়া পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম, দিনাজপুর 6 আসনে আব্দুল আহাদ, রংপুর 4 আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম 2 আসনে আতিক মুজাহিদ এবং সিরাজগঞ্জ 6 আসনে সাইফ মুস্তাফিজের নাম উঠে এসেছে। ঢাকার বাইরে অন্যান্য আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আশরাফ উদ্দিন মাহদি, নারায়ণগঞ্জে আবদুল্লাহ আল আমিন, বান্দরবনে সুজাউদ্দৌলা, কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ, নোয়াখালীতে হান্নান মাসুদ ও সুলতান জাকারিয়া, নেত্রকোনা 11 আসনে ডাক্তার জাহেদুল, বরিশালে আরিফ আদিব, ঝালকাঠিতে ডাক্তার মাহমুদা মিতু, লক্ষ্মীপুরে মাহবুব আলম এবং নরসিংদীতে সরোয়ার তুষারের নাম প্রাথমিক তালিকায় রয়েছে। এছাড়া মৌলভীবাজারে প্রীতম দাস, চট্টগ্রামে জোবায়রুল আরিফ, নাটোরের জার্জিস কাদের এবং চুয়াডাঙ্গায় মোল্লা ফারুক এহসানের নামও সমঝোতার অংশ হিসেবে আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। তবে দলীয় সূত্রগুলো বলছে, এই তালিকাই চূড়ান্ত নয়। জোটের শরিকদের সঙ্গে আলোচনার অগ্রগতির উপর ভিত্তি করে প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা সোমবার সন্ধ্যায় দেওয়া হবে। ফের শাহবাগ অবরোধ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার 29 ডিসেম্বর দুপুর 2টোর দিকে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা। পরে 2:20 দিকে শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা। এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সেখানে আপোষ না বিপ্লব, বিপ্লব বিপ্লব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ, বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, যেই হাদি জনতার সেই হাদি মরে না, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধকারীরা। গুলিতে প্রাণ হারানো ওসমান হাদি হত্যার বিচার চেয়ে শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। রোববার 28 ডিসেম্বর রাতে 4 ধাপ দাবি জানিয়ে ওই দিনের অবরোধ কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা। 4 দাবি: 1. খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। 2. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 3. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। 4. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদি হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। আগামী 7 জানুয়ারি এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে আশা করছেন তিনি। তবে হাদি হত্যার প্রধান সন্দেহভাজনের পালিয়ে ভারতে যাওয়া এবং তাকে সহায়তার অভিযোগে দেশটিতে 2 জন গ্রেপ্তার হওয়ার যে তথ্য ঢাকার পুলিশ দিয়েছে, মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। হাদি হত্যায় এ পর্যন্ত 11 জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। তাদের মধ্যে 6 জন জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্টাকার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির, ভারতে পালাতে সহযোগিতাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম। বিপিএলে রংপুরের উড়ন্ত সূচনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করেছে রংপুর রাইডার্স। সোমবার সিলেটে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে মিশন শুরু করে সাবেক চ্যাম্পিয়নরা। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় চট্টগ্রাম। ফাহিম আশরাফের গতির মুখে পড়ে 1 উইকেটে ৪৫ রান করা দলটি ১৭.৫ ওভারে ১০২ রানেই অল আউট হয়। দলের হয়ে ওপেনার মুহাম্মদ নাইম একাই করেন ৩৯ রান, ২০ রান করেন মিরাজ বেগ, ১৩ রান করেন পেসার আবু হায়দার রনি। বাকি ব্যাটসম্যানরা কেউই ২ অঙ্কের ফিগার রান করতে পারেননি। ফাহিম আশরাফ ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট শিকার করেন। টার্গেট তাড়া করতে নেমে ৩০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় রংপুর। দলের জয়ে ৫১ রান করেন ওপেনার ডেভিড মালান, ৪৭ রান করেন লিটন দাস।